হেই প্রিয়া, কেমন আছো? আমি ভালো আছি। তুমি ঢাকায়? প্রিয়ার কৌতূহলী প্রশ্ন। হ্যাঁ, 10-12 দিন ধরে এসেছি, আবার চলে যাব। চলে যাবে মানে? আমি ও দেশেই সেটেল হব। কিছুদিনের জন্য এসেছি। প্রিয়া মন খারাপ করে বলল। এতদিন ধরে এসেছো অথচ আমাকে একবারও বলোনি। অর্পা ভেবে দেখলো ঠিকই তো, মেয়েটা প্রায়ই ওকে কল করে, মেসেজ দিয়ে খোঁজ খবর নিত, ওকে জানানো উচিত ছিল। সরি ইয়ার, আসলে হঠাৎ করে চলে এসেছি, তেমন প্ল্যান ছিল না। আসো একদিন মিট করি। অবশ্যই, কবে সময় হবে জানিও। আচ্ছা জানাবো। তা কেমন চলছে দিনকাল? চলছে, চাকরি জীবন খারাপ না। বাসা থেকে বিয়ে দিতে চাই, এটাই খারাপ খবর। বিয়ের বয়স তো হয়েছে, বিয়ে করে নেব। আমার বান্ধবীরা কেউ বিয়ে করেনি, তুমি তো এখনো বিয়ে করনি। বড় বোনকে আগে বিয়ে করতে হয়। ভালো ছেলে পেলে করব, আমার সমস্যা নাই। প্রিয়া কিছুক্ষণ কাচুমাচু করলো, তারপর বলল। একটা চমকে যাওয়ার মতো খবর শুনবে। কি? অর্ষা। অর্ষা? অর্ষা কি? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো। অর্ষা 6 মাস সবে ঢাকায় আছে। অর্ষা ঢাকায়? এতদিন কই ছিল? বাইরে ওর চাচাদের কাছে। জানো, অনেক বদলে গেছে। লাইফ নিয়ে যার বিন্দুমাত্র ভাবনা ছিল না, সে এখন সবকিছুতেই সিরিয়াস। অনেক কঠিন হয়ে গেছে। অর্পা বিশ্বাস করতে পারছে না অর্ষার খবরটা। ও এতদিন পরে, আর এখন ঢাকায়। দর্শন জানেও না। অর্ষা কি একবারও দর্শনের খোঁজ করেনি? হয়তো করেনি। যদি করতো তবে জানতো। অর্পা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কি করে আজকাল? ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ভালো স্যালারিতে জব করছে। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে, ওকে নিয়ে আসতে পারবে? জানি না আসবে কিনা, তবে চেষ্টা করব। চেষ্টা করো। আবার চলে যাব, কবে আসবো জানি না। ওকে বলো আমি ওকে দেখতে চাই। আচ্ছা বলবো। অর্পার মনে একটা আশা, যদি যাওয়ার আগে দর্শন আর অর্ষাকে মুখোমুখি করতে পারে। ওদের মুখোমুখি হওয়া জরুরি। অর্ষা রাজি হলে ওকে দর্শনের মুখোমুখি করবে। যত প্রশ্ন আছে সব ক্লিয়ার হবে। এখন ওর রাজি হওয়ার পালা। অর্ষা অফিস শেষে অফিসের পোশাকে খাবার অর্ডার করে রেস্টুরেন্টে বসে আছে, অপেক্ষা করছে প্রিয়ার জন্য। প্রিয়া এলো আরও 10 মিনিট পর। ওর ঘরমাক্ত মুখ দেখে কিছু বলল না। প্রিয়া চেয়ার টেনে বসে টিস্যু নিয়ে কপাল মুছল। সরি দোস্ত, দেরি হয়ে গেল। শোন, তোকে একটা তাজা খবর দেই। ওর বাবু এসেছে, আবার নাকি চলে যাবেন। কেন? তার সেখানেই ভালো লেগেছে। আমি যাব মিট করতে, তুই যাবি? প্রিয়া প্রশ্নটা করে ঢোক গিলল। অর্ষা প্রসঙ্গ এড়িয়ে গেল। অর্পার সাথে দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু সমস্যা এক জায়গায়। প্রিয়া ওকে রাজি করানোর প্রয়াস চালাচ্ছে। অর্পা এত করে বলল। অর্ষা রাজি হলে দুজন একসাথে অর্পার সাথে দেখা করতে যেতে পারবে, একসাথে আড্ডা দেওয়া যাবে। একা একা যেতে ইচ্ছে করে না, তাই ওকে রাজি করানোর জন্য উঠে পড়ে লেগেছে। অর্ষা, কি সমস্যা? সব কিছু বদলে গেছে। ওর বাবু আবার চলে যাবে, তোকে একটু দেখতে চাই। আমি বুঝতে পারছি, কিন্তু কিভাবে যাব ওর সামনে? শেষ দেখা, শেষ কথা, এমনকি শেষের ঘটনাগুলো কি ভুলতে পেরেছে? আমি তাদের কাছে শেখানি আছি। আমার অস্বস্তি লাগবে। আমি পারবো না সহজ হতে, কোনো পক্ষে পারবে না সহজ হতে। তুই যা। প্রিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ধীর স্থির গলায় বলল। সত্যি কথা তো এটাই, তুই এখনো সেখানে পড়ে আছিস। লাইফে মুভ অন করেছিস, কিন্তু মানসিকভাবে সেই দিনগুলো আঁকড়ে বেঁচে আছিস। ওর কথা শুনে অর্ষা রেগে গেল। সত্যি সব সময় তেতো হয়, অর্ষার কাছে তেতোই লাগছে। প্রিয়া, তুই বেশি কথা বলছিস। তোর কথা হয়ে গেলে আমি যাচ্ছি। যা, এখন তো তোর আর কাউকে প্রয়োজন হয় না, নিজেই নিজের জন্য যথেষ্ট। অর্ষা দুম করে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে চলে গেল। প্রিয়া ওর চাওয়া দেখে স্থির দৃষ্টিতে চেয়ে নিচের উপরই রাগ হলো। এটা আমি কি করলাম? জানি তো অর্ষার রাগ বেশি। ওর বাবুর সাথে দেখা করা নিয়ে শুধু শুধু ঝামেলা করলাম। ওর ইচ্ছা না হলে যাবে না, এটাই তো স্বাভাবিক। প্রিয়াও ওর পেছনে পেছনে দৌড়ে গেল। অর্ষা ততক্ষণে গাড়ির সামনে চলে গেছে। প্রিয়া ওকে পেছন থেকে ডাকছে। অর্ষা, দাঁড়া।
অর্ষা দাঁড়িয়ে গেল, পেছনে ঘুরে ওর দিকে রাগি ফেস করে তাকালো। কি চাই তোর? সরি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ঠিক আছে, দরকার নেই তোর যাওয়ার, তবুও রাগ করিস না। অর্ষা প্রতি উত্তর কিছু বলল না। প্রিয়া ওকে চুপ দেখে বলল, আমাকে লিফট দিবি? অর্ষা আশেপাশে চেয়ে বলল, তুই গাড়ি আনিসনি? না। আচ্ছা আয়। প্রিয়া আর অর্ষা দুজনেই গাড়িতে উঠে বসে। অর্ষা ড্রাইভ করছে চুপচাপ। প্রিয়াও কোনো কথা বলেনি, কি বলবে আবার রেগে যাবে তাই চুপ করেই আছে। অর্ষাই নীরবতা ভেঙে বলল, অতীতটাকে আমি বড্ড ভয় পাই। সে অতীতের মুখোমুখি হওয়ার সাহস আমার নেই, তাই অতীতকে এড়িয়ে চলি। সেই মানুষগুলো কিংবা ঘটনার মুখোমুখি হওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ভয়টা কাটিয়ে উঠতে পারিনি, হয়তো পারবো না। প্রিয়া ওর দিকে তাকালো, চোখগুলো ছলছল করছে, মুখটাও বিষণ্ণ। ওর অবস্থা বুঝে বলল, ঠিক আছে, আমি আর কখনো বলবো না যা তোকে কষ্ট দেয়। আমি কখনো তার সম্মুখীন হতে বলবো না। ওর পাপা অনেক করে রিকোয়েস্ট করেছিল, তাই তোকে জোর করেছিলাম। এখন আমি বুঝতে পারছি। আমার ইচ্ছে করে অর্পা আপুর সাথে দেখা করতে। উনি নিজ থেকে আমার সাথে দেখা করতে চাইছেন, আবার বললে চলে যাবে, কিন্তু ওই যে আমি এক জায়গায় বাধা পড়ে আছি, তাই। হারে বাদ দে, ওর বাবুর সাথে দেখা করা জরুরি নয়। জীবনের সবচেয়ে জরুরি মানুষটাই হারিয়ে গেছে। অর্ষা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রিয়া নীরব, মনে মনে ভাবছে যদি সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হতো। এটা ভেবে প্রিয়াও দীর্ঘশ্বাস ছাড়ল। প্রিয়া রাতের বেলায় বিছানায় বসে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। এমন সময় মোবাইল বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে অর্ষার নাম। প্রিয়া কল রিসিভ করলো। কল রিসিভ করেই অর্ষা বলল, কি করিস? টিভি দেখি। অর্ষা চুপ, আর কিছু বলছে না। ওকে চুপ দেখে প্রিয়া নড়ে চড়ে বসে ওর দিকে মনোযোগ দিল। অর্ষা তখনও চুপ। প্রিয়া কান পাতল ভালো করে। অর্ষার নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছে না। প্রিয়া তবুও প্রশ্ন করছে না, অপেক্ষা করছে অর্ষার কথা শোনার জন্য। প্রিয়ু, তুই কবে যাবি? প্রিয়া না বুঝতে পেরে প্রশ্ন করল। কোথায়? অর্ষা আবারও চুপ, দীর্ঘ করে নিঃশ্বাস নিল। অর্পা আপুর সাথে দেখা করতে? প্রিয়া ওর কথা শুনে ভীষণ অবাক হলো। এই জন্য অর্ষা এত সময় নিচ্ছিল, কিন্তু কেন জিজ্ঞেস করছে? যাবো এক সময়, কিন্তু কেন? না মানে আমিও যেতাম। প্রিয়া আর এক দফা বিস্মিত হলো, চোখে মুখে দ্বিগুণ বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, তুই যাবি? হ্যাঁ। প্রিয়া স্বাভাবিক হলো, সিরিয়াস ভঙ্গিতে বলল, অর্ষা, মনের বিরুদ্ধে কিছু করিস না। এমন কিছু করিস না যা তোকে কষ্ট দিবে, মনের মধ্যে অশান্তি বাড়বে। প্রিয়ু, আমি সবকিছু থেকে বের হতে চাই। অর্পা আপুর সাথে দেখা করব। উনি যদি কোনো প্রশ্ন করে নিজের মতো উত্তর দিব, ব্যাস। ভেবেচিন্তে বলছিস? হ্যাঁ, অনেক ভেবেছি, পুরো দিন ভেবেছি আমি পারবো। আচ্ছা, আমরা পরশু শুক্রবার আপুর বাসায় যাব। তোর আমার অফিস ছুটি আছে। ওই দিন আপু আমাকে তার বাসার অ্যাড্রেস দিয়েছিল। শুক্রবার। অর্ষা মেরুন রঙের চর্চেটের 4 পিস পরে তৈরি হয়ে নিল। ম্যাচিং করে কানে দুল আর গলায় প্ল্যাটিনামের চেইন পরল। চুলগুলো সাদা পাথরের ছোট হেয়ার ব্যান্ড দিয়ে আংশিক আটকে বাকিটা ছেড়ে দিল। মুখে হালকা মেকআপ করে নিল, হাতে ঘড়ি। প্রথমে প্রিয়ার বাসায় গেল, তারপর সেখান থেকে একসাথে অর্পার বাসায়। অর্পার বাসার সামনে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে অর্ষা। কতদিন পর প্রিয়া কলিং বেল বাজালো। তারপর দুজন দাঁড়িয়ে অপেক্ষা করছে। একজন মহিলা দরজা খুলে দিল। ওরা ড্রয়িং রুমে প্রবেশ করলো। ভেতরের রুম থেকে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে। প্রিয়া মহিলার দিকে চেয়ে বলল, আমরা অর্পা আপুর সাথে দেখা করতে এসেছি। আপু কই? মহিলা মার্জিত ভাষায় বলল, ওই তো ওর রুম, যাও তোমরা। অর্ষা ওনাকে প্রশ্ন করলো, আপনি আপুর কে হন? আমি ওর মা। প্রিয়া আর অর্ষা দুজনেই ওনাকে সালাম দিয়ে ভেতরে গেল। প্রিয়া আগে ঢুকলো। অর্পার বেডরুমটা অনেক বড়, হলরুমের মতো। প্রিয়া ভেতরে গিয়ে আহম্মক হয়ে গেল। বড় সোফার মধ্যে 2-3 জন ছেলে আর ওর সাথে ওর বিছানায় একটা মেয়ে বসে আছে। ওরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। প্রিয়া বুঝতে পারছে না ভেতরে ঢুকে কি করছে কিনা। ভেতরে ঢুকে ঠিক করছে কিনা। দরজা পুরো হাট করে খোলা ছিল, তাই আর নক করেনি। নক করা কি উচিত ছিল?
হঠাৎ প্রিয়ার চোখ আটকে গেল বড় সোফায় বসে থাকা 3টে ছেলের মধ্যে একজনের দিকে। ওর বুক ধুকপুক করে উঠল। প্রিয়া দ্রুত দরজার দিকে তাকালো। অর্ষা ইতস্তত মুখে ভেতরে ঢুকছে। ততক্ষণে অর্পা বিছানা থেকে নেমে অর্ষাকে জড়িয়ে ধরেছে। প্রিয়া আতঙ্কিত চোখে মুখে নির্বাক দাঁড়িয়ে আছে। অর্ষা লাজুক হাসল, কিন্তু প্রিয়ার শুকনো আর থমথমে মুখের দিকে চেয়ে অর্ষার চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল। তাই চোখের ইশারায় প্রশ্ন করল, কি হয়েছে? প্রিয়া উত্তর দিতে পারছে না। ঢোক গিলে পেছনে ইশারা করে মৃদুস্বরে বলল, দর্শন ভাইয়া। অর্ষার বুক ছ্যাদ করে উঠল দর্শনের নাম শুনে। অর্পা সরে দাঁড়াতেই দর্শনের দিকে ওর চোখ পড়ল। ওর সারা শরীর কাঁপছে, বুকে হাতুড়ি পেটাচ্ছে। দর্শন সহ ওর 2 বন্ধু রাতুল আর তামিম বিস্মিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। দর্শনের চোখ অর্ষাতে নিবদ্ধ। ও কিছু বলতে পারছে না। ওর বুকের ভেতর ধুকপুক করছে। চাপা কষ্টগুলো নোনা জল হয়ে বের হতে চাইছে। ঝাপসা চোখে চেয়ে আছে অর্ষার দিকে। কত দিন, কত মাস, কত বছর পরে দেখছে। কত প্রশ্ন ছিল করার। এতগুলো বছর ধরে ভেবে এসেছে যদি দেখা হয় তবে জিজ্ঞেস করবে, কেন ছেড়ে চলে গিয়েছিলে? অপরাধ কি এতটাই বড় ছিল? এত ভালোবাসা হঠাৎ তুচ্ছ হয়ে গিয়েছিল কেন? কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারছে না। মনে হচ্ছে পায়ের নিচ থেকে জমিন সরে যাচ্ছে, তাই স্থির হয়ে দাঁড়াতে পারছে না। অর্ষার দম বন্ধ হয়ে আসছে। কখনো ভাবতে পারিনি এমন করে দুজনের দেখা হয়ে যাবে। ওর শরীর খারাপ লাগছে। কোনো রকমে বলল, আমার শরীর খারাপ লাগছে, আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। অর্ষা আর এক মুহূর্তও দাঁড়ালো না। অর্ষার পেছনে পেছনে প্রিয়াও চলে গেল। উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে দর্শনের দিকে চেয়ে আছে। দর্শন দাঁড়ানো থেকে ধপ করে আবারও বসে পড়ল। অর্পা ওর দিকে একবার চেয়ে ঘর থেকে বের হয়ে গেল। প্রিয়া আর অর্ষার সাথে কথা বলতে চায়, তাই ওদের পেছনে গেল, কিন্তু ওরা ততক্ষণে লিফটে ঢুকে গেছে। অর্পা ফিরে এলো দর্শনের কাছে। ওর সামনে 1 গ্লাস পানি ধরে বলল, তুই ঠিক আছিস? দর্শন গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে বড় করে শ্বাস নিল। তারপর অর্পার দিকে তাকালো। সে দৃষ্টিতে অর্পা নিদারুণ যন্ত্রণা দেখতে পেল। তোর সাথে ওর যোগাযোগ ছিল? অর্পা ওর প্রশ্নে থমকে গেল। দর্শন কি ভাবছে এসব? না, ওর সাথে আমার যোগাযোগ থাকলে তোকে জানাতাম না। আমরা সবাই ওকে নিজেদের মতো করে খুঁজেছি। আমার শুধু প্রিয়ার সাথে যোগাযোগ ছিল। ও আমার দেশে আসার খবর শুনে আমার সাথে দেখা করতে চেয়েছিল। আমি আমার বাসার অ্যাড্রেস দিয়েছিলাম। ওকে দেখে তুই যেমন সারপ্রাইজ হয়েছিস, আমিও হয়েছি। অর্পা প্রিয়ার কাছ থেকে জানা অর্ষার ফেরার কথাটা এড়িয়ে গেল। দর্শন যদি ওকে ভুল বোঝে তবে যাই হোক, ভালোই হয়েছে। দুজনেই জানে ওর এক শহরে বসবাস করে। আমি সারপ্রাইজ নই, শকড হয়েছি। শকড হয়েছি যে মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারিনি। ওকে কত প্রশ্ন করা ছিল, কিন্তু আজ আমি নির্বিকার ছিলাম। কেন আমার সাথে হওয়া অন্যায়ের কৈফিয়ত চাইনি? কেন আবারও পালাতে দিলাম? ওয়াই? দর্শন চিৎকার করলো। দর্শন হাতের মুঠোয় রাখা গ্লাসটা আরো জোরে চেপে ধরলো। মুহূর্তেই গ্লাসটা ভেঙে চুরমার হয়ে কাচের টুকরোগুলো নিচে পড়লো। কাচের টুকরোর উপরে গাঢ় লাল রক্তের ফোঁটা পড়ছে, কিন্তু সেদিকে দর্শন বেখিয়ালি। প্রিয়া ড্রাইভ করছে, অর্ষা ওর পাশে। অর্ষাকে ড্রাইভ করতে দেয়নি। অর্ষা কাঁচ খুলে জানালার বাইরে চেয়ে আছে। ওর দৃষ্টি স্থির। মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে সেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না প্রিয়ার। ও ড্রাইভ করতে করতে অর্ষার দিকে তাকাচ্ছে। প্রিয়া নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামালো। গাড়ি হঠাৎ ব্রেক কষায় অর্ষা হকচকিয়ে গেল। প্রিয়া গাড়ি থেকে নেমে দোকান থেকে একটা পানির বোতল কিনে আনে। অর্ষার হাতে দিয়ে বলল, গলা ফিজিয়ে নে। অর্ষা এক ঢোক পানি খেতেই প্রিয়া অনুতাপের সুরে বলল, আই এম সরি। আমি জানতাম দর্শন ভাইয়া ইউএসএ কবে এলো কিছুই জানি না। আমি যদি জানতাম ওখানে দর্শন ভাইয়া আছে তাহলে ওকে কখনোই নিতাম না। আই এম রিয়েলি সরি। অর্ষা নিশ্চুপ। ওকে নিশ্চুপ দেখে প্রিয়া আরো বিপত্তিতে পড়ল। অর্ষা কিছু বল। ধুর, না জানি এভাবে দুম করে চলে যাওয়া ঠিক হয়নি। ওরাও হয়তো এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। সবাই কেমন থমথমে ছিল। অর্ষা মুখ খুলল দীর্ঘ সময় পর। প্রিয়া গাড়ি স্টার্ট দে, ভালো লাগছে না। প্রিয়া ওর কাঁধে হাত রেখে বলল, টেক ইট ইজি।
এসব ভেবে কষ্ট পাস না। একদিন না একদিন তো দেখা হওয়ারই ছিল, হয়ে গেছে, এটাই ভেবে নে। অর্ষা নিরস কণ্ঠে বলল। তাই বলে এভাবে দেখা হওয়ার ছিল? আমি কতটা অস্বস্তিতে পড়েছি, আমার ভেতরটা কেমন লাগছিল, এখনো কেমন অস্থির লাগছে, মনে হচ্ছে মরে যাব। অর্ষা অস্থির অস্থির করতে লাগলো। অর্পাপু কখনো বলেনি দর্শন ভাইয়ের কথা। যদি জানতাম তাহলে তোকে এসবে জড়াতাম না, আমি একাই যেতাম। প্লিজ কষ্ট পাস না, আমাকে মাফ করে দে। এখানে তোর দোষ কোথায়? আমি তো নিজে থেকেই গেলাম, ভাগ্য আমাকে টেনে নিয়ে গেছে, নয়তো হঠাৎ করে যাওয়ার জন্য উথালা কেন হব? আমি তো ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে গেছি, আমার এতটা অস্থির লেগেছে, তোর তো লাগবেই। অর্ষা আবারও নীরব। মনে পড়তে সেই দৃশ্য। প্রিয়ার ইশারায় পেছনের দিকে তাকাতেই দর্শনকে দেখে প্রাণ পাখিটা বের হয়ে যাচ্ছিল। দর্শনের বিস্মিত চোখ মুখ, হঠাৎ ওকে দেখে বাক্রুদ্ধ হয়ে যাওয়া। মনে হচ্ছিল দর্শন এই বুঝি ওকে চেপে ধরবে। তার চেয়ে বেশি প্রভাব পড়েছিল এত বছর পরে ওকে দেখে। সেই বাচ্চা বাচ্চা মুখটা আর নেই, গম্ভীর ম্যাচিওর একটা মানুষ, আগের মতোই গোছানো পরিপাটি। এইটুকুর বেশি দেখার সৌভাগ্য হয়নি। এক পলক চেয়েই চোখ সরিয়ে ফেলেছিল, নয়তো দু চোখ যে ঝলসে যেত। দর্শন ঘর জুড়ে পায়চারি করছে, মাঝে মধ্যে বিছানায় বসছে, আবারও দাঁড়িয়ে যাচ্ছে, দুহাতে মাথা চেপে ধরছে, আবারও পায়চারি করছে। ভেতর থেকে দরজা বন্ধ, তাই বাইরের কেউ ওর অবস্থা বুঝতে পারছে না। দর্শনের প্রচণ্ড অস্থির লাগছে, মাথার ভেতরে একটাই শব্দ ঘুরছে, অর্ষা, অর্ষা, অর্ষা। এত বছর পর, 7.5 বছর, অনেকটা অপেক্ষা করেছিল, তারপর হাল ছেড়ে দিয়েছিল। ভেবেছিল আর কখনো দেখা হবে না। একসময় এটাও ভেবেছিল আর না হোক দেখা, কেটে যাক জীবন এভাবেই, কিন্তু দেখা হয়ে গেল। আজ এত কাছে চলে এসেছিল, তবুও ধরতে পারেনি, বলতে পারিনি একটা শব্দ। কি অদ্ভুত! আজ অর্ষা আরো কয়েক হাত দূরত্বে ছিল, তবে 7.5 বছর কোথায় ছিল? ওর ধরাছোঁয়ার ভেতরে, ওর আশেপাশে? দর্শন আর কিছুই ভাবতে পারছে না। হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো, হাতে ব্যান্ডেজ করা। দর্শন হাতের দিকে তাকালো, মনে পড়ল অন্য এক অর্ষাকে, কত বদলে গেছে। ওকে দেখে স্থির হয়েছিল, তারপর চলে গেল, আবারও চলে গেল। সেই লম্বা পাতলা মেয়েটা হঠাৎ দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ওর চোখে মুখে লাজুক একটা আভা ছিল। মুহূর্তেই ওর দিকে চোখ জোড়া নিবদ্ধ হয়ে গিয়েছিল। সেই অর্ষা, শুধু ড্রেস আপ, মেকআপ অন্যরকম ছিল। চুলগুলো আগের চেয়ে বড় হয়েছে, নিজেকে পরিপাটি রাখতে শিখে গেছে। দর্শন নতুন করে মুগ্ধ হচ্ছিল, মুগ্ধ হয়ে চেয়েছিল ওর দিকে। মনে হচ্ছিল স্বপ্ন কিংবা ওর কল্পনা। তারপর ভাবল, স্বপ্ন কিংবা কল্পনা এত সুন্দর হতে পারে? ঘুম ভাঙল যখন অর্পা ওকে জড়িয়ে ধরল। অর্ষা ওর চোখে চোখ রাখল, সেই চোখ। দর্শনের বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে, চোখে ভাসছে সেই সোনালি রোদ্দুরের দিনগুলো, যখন অর্ষা ওকে ভালোবেসে কত পাগলামি করত। কয়েকদিন পর এক বিকেলে দর্শন মন খারাপ করে বাগানে বসে আছে। চুপচাপ ছেলেটা ইদানিং আরো বেশি চুপচাপ থাকে। পরিবারের সবাই লক্ষ্য করেছে বিষয়টা, কিন্তু দর্শনের কাছ থেকে যুক্তিসঙ্গত কোনো কারণ পায়নি। দর্শন এমনিতেও কথা বলে কম, মন খুলে কথা বললে না হয় সমস্যা ভালো মন্দ বোঝা যায়, কিন্তু ও তো কিছুই বলে না। ওর ফুফাতো বোন রাইসা এসে বলল, এভাবে বাড়িতে বসে বোরিং সময় না কাটিয়ে রেডি হয়ে নে, আমাদের অফিসে পার্টি আছে। তো আমি কি করব? দর্শনের সোজা সাপটা উত্তর। তো যাবি আমার সাথে? তোদের অফিসের পার্টিতে আমার কি কাজ? তাছাড়া ওইসব পার্টি শার্টি আমার পছন্দ না। অফিসের পার্টি, সেখানে ফ্যামিলিও অ্যালাউ আছে, সো আমার সাথে গেলে তোকে কেউ কিচ্ছু বলবে না। আর পার্টিতে কেন যাবি? মুড অন করতে। সারাদিন বাসা থাকলে তো মুড অফ করেই থাকবি। যা, রেডি হয়ে নে। দেখ রাইসা, অযথা বিরক্ত করিস না, ভালো লাগছে না। সেন্টি খেয়ে বলল, আমি বিরক্ত করলাম? ভালো ভেবেই তো বলেছি, তবুও ওকে ফাইন। রাইসা গাল ফুলিয়ে বসে রইল। দর্শনের মনে হলো একটু বেশিই বলে ফেলেছে। যা, ড্রামা করিস না, ড্রামা কুইন। আমি যাবো তোর সাথে। রাইসা খুশি হয়ে গেল ওর কথা শুনে। অর্ষা অফিসের পার্টিতে একাই গিয়েছে,
পুরো অফিসে আকর্ষণীয় লাইটিং করা হয়েছে, চারদিকে জাঁকজমক পরিবেশ বিরাজ করছে। অর্ষা পরেছে কালো রঙের গাউনের সাথে রাতের উপযোগী হালকা মেকআপ, ম্যাচিং স্টোনের ইয়াররিং ও গলায় নেকলেস, হাতে সাদা পাথরের ব্রেসলেট, হাই হিল। অর্ষা সবার সাথে টুকটাক কথা বলার পাশাপাশি আশেপাশের সবকিছু তদারকি করছে। অর্ষা চায় না কোনো কারণে কোনোভাবে অফিসের নাম ক্ষুণ্ণ হয়, অন্য কোম্পানির কাছে ভাবমূর্তি নষ্ট হোক, তাই আশেপাশে নজর রাখছে। অর্ষার গলা খুসখুস করছে, তাই ড্রিঙ্ক আনতে গেল। পার্টি এখনো শুরু হয়নি। অফিসের কলিগরা একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে। রাইসা দর্শনকে নিয়ে অফিসের মেইন হলে প্রবেশ করেছে। দর্শন একটু ইতস্তত বোধ করছে। যখন রাইসা ওর কলিগের সাথে আসা ফ্যামিলি, ফ্রেন্ড অথবা নিজেদের প্রেমিক প্রেমিকাদের সাথে পরিচয় করায় তখন থেকে একটু ইজি ফিল করছে। দর্শন আর রাইসা একসাথে বসলো। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দর্শনের সবকিছু বোরিং লাগছে। আশেপাশে কাপল ড্যান্স, হাসি কৌতুকের মধ্যে নিজেকে বেমানান লাগছে। তাই মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করলো। ফেসবুকে সময় কাটানোর সিদ্ধান্ত নিল। তখনই কানে ভেসে এলো, হেই অর্ষা। অর্ষা নামটা শুনে চমকে ওঠে দর্শন। একই নামের অনেক মানুষ থাকে এটা জানা সত্ত্বেও দর্শন ঘাড় ঘুরালো। ইউ আর লুকিং সো বিউটিফুল। অর্ষার এক কলিগ অর্ষাকে বলল। অর্ষা প্রতি উত্তরে মুচকি হাসল। দর্শন দ্বিতীয়বারের মতো ধাক্কা খেল। অর্ষা, আবারও অর্ষা। দর্শন বসা থেকে দাঁড়িয়ে গেল, মুগ্ধ হয়ে অর্ষাকে দেখছে। এ কোন অর্ষা? আকাশ থেকে নেমে আসা কোন অপ্সরী? দর্শন অপলক চেয়ে আছে। অর্ষাকে এখানে দেখবে সেটা কল্পনাতীত। কিছুক্ষণ চেয়ে থাকার পর অর্ষার চোখে পড়ল দর্শন। অর্ষাও বিস্ময় নিয়ে ওর দিকে চেয়ে আছে। বুকের ধুকপুকানি বেড়ে চলেছে। আবারও অনাকাঙ্ক্ষিত দেখা। মনে প্রশ্ন জাগছে দর্শন এখানে কি করছে। হঠাৎই দর্শনের কাঁধে কারো হাতের ছোঁয়া পড়ল। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দর্শন ঘুরে রাইসাকে দেখল। অর্ষার দিকে আরো একবার তাকালো। অর্ষা ওর দিকেই চেয়ে আছে। এমনি। দর্শন দাঁড়ানো থেকে বসে পড়ল। রাইসা ওর মতো কথা বলে যাচ্ছে, আর দর্শনের চোখ অর্ষাতে বিভোর। অর্ষার হাঁটা, চলা, কথা বলা সব কিছু পর্যবেক্ষণ করছে। ওর স্টাইল বদলেছে খানিকটা। পরক্ষণেই মনে হলো খানিকটা নয়, অনেকটা। হয়তো এখন মানসিকভাবেও বদলেছে। আগের মতো রাগের বশে বোকামি করে না, কোনো কিছু নিয়ে পাগলামি করে না, সব কিছুতেই সিরিয়াস। অর্ষা ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে। অর্ষাকে দেখে মনে হচ্ছে ও এখানে জব করে, নয়তো এত মানুষের সাথে কিসের কথা। রাইসাকে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল। রাইসা জিজ্ঞেস করছে, খাবে কিছু? আর দর্শন অর্ষাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ওই মেয়েটাকে চিনিস? রাইসা ওর প্রশ্নে কিছুটা অবাক হলো। তারপর অর্ষার দিকে তাকালো। এতক্ষণ ধরে কত কথা বলছে অথচ দর্শনের খেয়াল নেই। দর্শন তাহলে ওকে দেখছিল। হ্যাঁ চিনি তো, ওর নাম অন্বেষা হাসান। এখানে জব করে? হ্যাঁ 6 মাস হলো জয়েন করেছে। তোর মতো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, আর্টিকেট ইঞ্জিনিয়ার। দর্শনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময় নিয়ে অর্ষার দিকে তাকালো। যে মেয়ে পড়াশোনাকে এড়িয়ে চলতো, মোটে পড়তেই চাইতো না, দর্শনের কথাও শুনতো না, পরীক্ষায় পাশ মার্ক তুলে যেত, সে আজ ইঞ্জিনিয়ার। আসলেই মেয়েটা বদলে গেছে। অর্ষা কাজের ফাঁকে দর্শনের দিকে তাকালো। দর্শন তখন রাইসার সাথে কথায় ব্যস্ত। রাইসা মুচকি হেসে বলল, মনে লেগেছে? তোর সাথে মানাবে ভালো, কথা বলে দেখবো। রাইসা মিটমিট করে হাসছে। দর্শনের গা জ্বলে যাচ্ছে। শাট আপ। পরিচিত লাগছিল তাই জিজ্ঞেস করলাম। আজে বাজে কথা শুরু করে দিয়েছিস। সাহায্য? বারে, তুমি যেভাবে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছো। দর্শন আবারও অর্ষার দিকে তাকালো। অর্ষা দর্শনের দিকে চেয়েছিল, তাই চোখে চোখ পড়ে গেল। দুজনেই চোখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে তাকালো। প্রোগ্রাম দেখায় ব্যস্ত হয়ে পড়ল। অর্ষার পার্টি আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। ম্যানেজারকে বলে পার্টি শেষ হওয়ার আগেই চলে যাচ্ছে। অফিসের বাইরে বের হতে গা ছমছম করে উঠল। সারি সারি গাড়ি রাখা অথচ একটা মানুষ নেই। চারিদিকে আলো জ্বললেও গভীর রাত, তাই কিছুটা ভয় লাগছে। অর্ষা সাহস রেখে সামনের দিকে এগিয়ে গেল।
ওর গাড়ি পার্কিং লটেই আছে। এক পা আগাতেই কেউ ওর হাত চেপে ধরল। অর্ষার শরীর মন দুই কেঁপে উঠল অজানা আতঙ্কে। ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হচ্ছে না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজেই ওর হাত ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। সামনের মানুষটাকে দেখে অর্ষা বাকরুদ্ধ, স্থির দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ ওকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁত খিচিয়ে পড়ল। এত সহজে চলে যাবে? সেদিন যেতে দিয়েছি বলে আজও দেবো? অর্ষা নিজেকে দর্শনের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলে দর্শন ওকে আরো শক্ত করে চেপে ধরে। ছাড়ো আমাকে। এত বছর ধরা ছোঁয়ার বাইরে ছিলে, তাই দূরত্ব সহ্য করেছি। এখন এত কাছে থেকে দূরত্ব কেন সহ্য করব? একদম ফালতু কথা বলবে না। আমাকে যেতে দাও, নয়তো চিৎকার করব। করো, আমি তোমাকে চিৎকার করতে নিষেধ করেছি? যত শক্তি আছে খাটাও, আজ তোমাকে ছাড়ছি না। অর্ষা শান্ত হলো। চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, তাই শান্তভাবে প্রশ্ন করলো। কি চাও তুমি? জবাব চাই, আবার জবাব চাই। আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। দর্শন চিৎকার করে বলল। অবশ্যই বাধ্য তুমি। একটা মানুষের জীবনের সাথে এইভাবে খেলবে আর জবাব দেবে না? আমার সাথে কেন এমন করলে? কেন ছেড়ে গেলে? কি অপরাধ ছিল আমার? 7.5 বছর এই প্রশ্নের উত্তর খুঁজেছি, কিন্তু পাইনি। অর্ষা ক্ষোভ নিয়ে চেঁচিয়ে বলল। কারণ তুমি কাপুরুষ। কাপুরুষ তুমি। দর্শন ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ওকে ছেড়ে দিল, ছিটকে সরে গেল ওর কাছ থেকে। অর্ষা বলছে ও কাপুরুষ। অর্ষার দিকে তাকালো। অর্ষা কাঁপছে। ওর কাঁপুনিতে রয়েছে রাগ, ক্ষোভ আর ঘৃণা। দর্শন আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল ওকে রেখে। দর্শন যেতেই অর্ষা বসে পড়ল দেয়াল ঘেঁষে। দোচোখ পেয়ে পানি পড়ছে। ডুকরে কেঁদে উঠল। যত্নে রাখা পুরনো ডায়েরিটা অর্ষা খুলে বসল। 7.5 বছর ধরে কলমের একটা দাগও পড়েনি। ওদের বাড়ি পরিষ্কার করার সময় সাথে করে নিয়ে এসেছিল, কিন্তু খুলে দেখেনি। অর্ষা বারান্দায় বসে আছে। আকাশে জলজল করছে তারকা রাশি। হিড়হিড় করে বাতাস বইছে। আশেপাশের সব বিল্ডিংয়ে লাইট অফ। দূরে শুধু একটা বিল্ডিংয়ে আলো জ্বলছে। কেউ হয়তো রাত জেগে কিছু ভাবনা কিংবা কাজে ব্যস্ত। অর্ষা বারান্দার মৃদু আলোয় ডায়েরি খুলল। প্রতি পাতায় কত কথা লেখা। সেসব পড়ে অর্ষার মুখে কখনো মলিনতা, আবার কখনো হাসি ফুটে উঠেছে। ভাবছে কত ভালোবাসা ছিল, কত সুন্দর ছিল সেই দিনগুলো। নিজের পাগলামি দেখে মাঝে মধ্যে হেসে উঠছে। ডায়েরির এক পাতায় গোটা গোটা করে লিখল, 7.5 বছর পরে আবারও রিওপেন করলাম। তারপর নিচে তারিখ লিখল। কিছুক্ষণ ডায়েরিতে লেখালেখি করলো। চেয়ারে হেলান দিয়ে ডায়েরিটা কোলে রেখে চোখ বন্ধ করলো। দর্শন অর্পার রুমে বসে আছে। মনের কথাগুলো কাউকে বলা প্রয়োজন। রোশানকে বললে রেগে যাবে, বলবে বাদ দে, ওকে নিয়ে কেন পড়ে আছিস, বিরক্তি প্রকাশ করবে, না শুনবে ওর অনুভূতিগুলো, আর না এ নিয়ে ভালো মন্দ দুটো কথা বলবে। তাই অর্পাকে বলার সিদ্ধান্ত নিল, যেহেতু অর্পার বাড়িতেই ঘটনার শুরু। আমি সুইসাইড অ্যাটেম্প করেছিলাম, তাই আমি কাপুরুষ? অর্পার দিকে প্রশ্ন ছুড়ে দিল। অর্পা চুপ, ওর কাছে এর কোনো জবাব নেই। দর্শন বসা থেকে দাঁড়িয়ে গেল। তারপর বলল, প্রতিটা মানুষ বাঁচতে চায়, আর সুন্দরভাবে বাঁচতে চায়। আমি শখ করে মরতে চাইনি। কেউ শখের বশে মরে না। যে সুইসাইড করে সে কাপুরুষ, আর যারা বাধ্য করে ঠেলে দেয় এই পথে, তারা কি? তারা নিতান্তই সাহসী, বাস্তববাদী ভদ্রলোক। একটা মানুষ কখন মরতে চায়? যখন সে হতাশায় ডুবে যায়, ওঠার চেষ্টা করেও পারে না, কারণ সাহায্য পায় না। তখন সে মুক্তির পথ হিসেবে মৃত্যুকে বেছে নেয়। আবার কাছের মানুষগুলো আমাকে দিনের পর দিন অবহেলা করেছে, আমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছে, আবার মনোবল ভেঙে আমাকে দুর্বল করে দিয়েছে। তাদের কি উচিত ছিল না আমার মনোবল শক্ত করতে, আমাকে সাহায্য করার? না, তা করেনি। আমার মনোবল ভেঙে আমাকে কাপুরুষ বানিয়েছে। আর এখন চিৎকার করে বলছে আমি কাপুরুষ, তাই আমাকে ছেড়ে চলে গেছে। এটাই নাকি আমার দোষ ছিল? এই দোষে আমি এত বছর শাস্তি পেয়েছি। অর্পাও কিছু বুঝতে পারছে না। ছেড়ে যাওয়ার জন্য এটা কোনো লজিক হলো? ও তোকে এই লজিক দেখেছে। ও যে তোকে দেখতে যায়নি একবারের জন্য, সেটা কি? ওর মধ্যে তো মানবতা বলেও কিছু ছিল না। ওর এই কাজকে কিভাবে সংজ্ঞায়িত করবে? দর্শন চুপ করে আছে। অর্পা ওকে চুপ করে থাকতে দেখে বলল, চুপ করে আছিস কেন? চুপ করে থাকলে হবে না, প্রশ্ন করতে হবে। ভালোবাসার মানুষকে মৃত্যুর পথে ফেলে চলে যাওয়াকে কাপুরুষতা বলে না? দর্শন স্থির হলো।
তারপর চোখে মুখে কাঠিন্য এনে বলল। জবাব তো ওকে দিতেই হবে। পরের দিন দর্শন অর্ষার অফিসের সামনে দাঁড়িয়ে আছে। অর্ষার আসার খবর নেই। অবশ্য দর্শন সময়ের আগেই এসে পড়েছে। অবশেষে অর্ষা এলো। ফর্মাল লুকে অর্ষাকে অন্য রকম লাগছে। এক এক দিন এক এক অর্ষাকে দেখে। অর্ষা গাড়ি থেকে নেমে কয়েক কদম হাঁটার পরেই দর্শনকে দেখল। ওকে এড়িয়ে যেতে চাইলে দর্শন ওর পথ আগলে দাঁড়ালো। অর্ষা বিরক্ত নিয়ে পড়ল।